৪ মাস পর শুরু হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই আয়োজন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসেবে উল্লেখ করা হচ্ছে। খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের রাজপথে জড়ো হয়েছেন লাখো মানুষ। এতে অংশ নিচ্ছেন বিশ্বের অন্তত ১০০টি দেশের রাষ্ট্র, সরকার প্রধান, মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আগামী ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। চিরবিদায়ের জন্য প্রস্তুত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। খামেনির জানাজার একদিন আগে থেকেই লাখো মানুষের ঢল তেহরানের রাস্তায়। খামেনির জানাজা শুধু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতির বহিঃপ্রকাশ বলে মনে করছেন ইরানের সাধারণ জনগণ। এর আগে বৃহস্পতিবার খামেনির মরদেহ বহনকারী কফিনটি দক্ষিণ তেহরানের অনুষ্ঠান স্থলে পৌঁছায়। সেখানে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। খামেনির এই জানাজা ও দাফন অনুষ্ঠান প্রতিবেশী দেশ ইরাক সহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে। খামেনির জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ তেহরানে আসতে পারেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন IRIB। এছাড়া এতে অংশ নিচ্ছেন বিশ্বের অন্তত ১০০টি দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রতিনিধি দল। ৪ জুলাই তেহরানে গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলের পবিত্র নগরী ও খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। তবে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতে নিযুক্ত ইরানের বর্তমান নেতার প্রতিনিধি। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে বিপুল মানুষের উপস্থিতি সন্ত্রাস, সহিংসতা ও দখলদারিত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী জবাব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রথম দিন নিহত হন। ওই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরবর্তী প্রত্যক্ষ আলোচনা জুলাইয়ের ৩য় সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। পারমাণবিক ইস্যু বাদ দিয়ে কাতারের রাজধানী দোহায় এই আলোচনা হবে। পাকিস্তান সরকারের একাধিক সূত্র দাবি করেছে, সম্ভাব্য এই আলোচনায় লেবানন এবং হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সূত্রটি আরও জানিয়েছে, ওয়াশিংটন এই আলোচনার জন্য প্রস্তুত। অন্যদিকে তেহরানও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে ইরানের যৌথ সামরিক কমান্ড হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছে, অন্যথায় তাদের কঠোর জবাব দেয়া হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে শনিবার থেকে শুরু হতে যাওয়া ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতে নিযুক্ত ইরানের বর্তমান নেতার প্রতিনিধি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার টানাপোড়েনের মূলে বরাবরই ছিল তেহরানের পরমাণু ইস্যু। তবে বিশ্লেষকদের মতে পরমাণু ইস্যুর থেকেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন এবং তাদের প্রতিবাদের কণ্ঠ রোধ করতেই ৪০ দিনের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। যদিও ইরানের সামরিক সক্ষমতার দৃঢ় মনোবলের কাছে নাজেহাল হয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। সেই সাথে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের নড়বড়ে অবস্থান ও জ্বালানি বাজারের চাপে যুদ্ধ থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সারা বিশ্বের কাছে ইরান যুদ্ধের মূল কারণ তাদের ইউরেনিয়াম, কিন্তু তেহরানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, যুদ্ধের মূল কারণ ইরানের কণ্ঠরোধ। এই যুদ্ধটা, অন্যায্য আগ্রাসনটা চাপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের একটি অশুভ নীল নকশা বাস্তবায়নের জন্য।
মধ্যপ্রাচ্য অঞ্চল নিয়ে তাদের অনেকগুলো অশুভ পরিকল্পনা রয়েছে। এখানে আছে রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনা। এগুলো তাদের, এবং ইরানকে অবদমিত করা, ইরানকে ধ্বংস করা, ইরানের রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেয়া, তাদের একটি পদলেহী সরকার এখানে তৈরি করে দেয়া, এগুলো তাদের নকশা ছিল। যুদ্ধে ইরানের অবকাঠামোগত ক্ষতি হয়েছে অনেক, শূন্যতা তৈরি হয়েছে নেতৃত্বে। তবে এত কিছুর পরও যুদ্ধে হারেনি তেহরান, বরং যুদ্ধের পুরোটা সময় চাপে ছিল যুক্তরাষ্ট্রই। সামরিক সক্ষমতা এবং ইরানিদের দৃঢ় মনোবলের কারণেই এই চাপিয়ে দেয়া যুদ্ধে তারাই জয়ী বলেও মনে করেন এই সাংবাদিক। তারা যে পরাজিত হয়ে গিয়েছিল 1979 সালে ইরান থেকে, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তাদের বিরুদ্ধে বিশ্বে একমাত্র কয়েকটি দেশের মধ্যে, 2-3টে দেশের মধ্যে প্রতিবাদ করার মতো একটি দেশ হচ্ছে ইরান। তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যে একটি মাত্র দেশ হচ্ছে, সেটি হচ্ছে ইরান, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ নয়। এবং ভূ রাজনৈতিক কারণে এদের এই মধ্যপ্রাচ্যের যে অবস্থানটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইরান চাপেও ছিল না, এবং পরমাণু ইস্যুটা একটা একটা অজুহাত মাত্র তাদের এই যুদ্ধ করার। লাভবান যদি হয়ে থাকে ইরান হয়েছে। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের ব্যাখ্যাটা একেবারেই বিপরীত। তাদের ভাষ্য হলো ইরানের ক্ষয়ক্ষতির কারণে চাপের কাছে নতি স্বীকার করেছে তারাই। প্রথম সারির রাজনৈতিক এবং সামরিক নেতা প্রায় সকলেই নিহত হয়েছেন। সো এটা একটা বড় চাপ ছিল। আরেকটা বড় চাপ ছিল ইরানের অর্থনীতিতে, এবং এই যে চাপটা, সেটা ইরানের অর্থনীতি যুদ্ধের আগে থেকেই প্রায় পর্যদুস্ত ছিল, এবং যুদ্ধ সেটাকে আরও চাপে ফেলেছিল। অন্যদিকে ইরানের অবকাঠামো থেকে শুরু করে পারমাণবিক স্থাপনা এবং তার যে কোয়ার্সিভ ডিটারেন্সের যে মজুদ, সেটার উপরেও চাপ পড়েছিল। সো এই দিক থেকে নিঃসন্দেহে ইরানের উপরে প্রচণ্ড চাপ ছিল। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কারণে ট্রাম্প প্রশাসনের ওপরও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ ছিল যুদ্ধ বন্ধের, একথাও স্বীকার করলেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিশ্ব অর্থনীতির চাপ, অর্থাৎ হরমুজ প্রণালী যুদ্ধের কারণে বন্ধ থাকায় আমরা জানি যে এটার একটা খুব বড় ইম্প্যাক্ট পড়েছে তেলের বাজারের উপরে। এবং দ্বিতীয় যে চাপটি, সেটা যুক্তরাষ্ট্রের ভেতরকার অভ্যন্তরীণ বাজারের ক্ষেত্রে। যুদ্ধের কারণে অভ্যন্তরীণ তেলের বাজারও অস্থিতিশীল হয়েছে, এটার চাপ শেয়ার মার্কেটের উপরে পড়েছে। সর্বোপরি সামনে যে মধ্যবর্তী নির্বাচন আসছে যুক্তরাষ্ট্রে, সেই নির্বাচনের উপরেও একটা চাপ তৈরি করেছে। বিশেষ করে রিপাবলিকানরা এই নির্বাচনের ব্যাপারে যথেষ্ট শঙ্কিত অবস্থায় রয়েছে। সমঝোতা এখনো চূড়ান্ত নয়, সামনে আছে কয়েক ধাপের আলোচনা পর্ব। তবে চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং ইরানের অর্থনীতিতে এর বড় প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। সেই স্থিতিশীলতার অপেক্ষাতেই আছে গোটা বিশ্ব। আরাফাত ইসলাম, ৭১। সিরিয়ার দামেস্কে একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 16 জন। বৃহস্পতিবার প্যালেস অফ জাস্টিসের কাছে অবস্থিত ক্যাফেটিতে এই হামলা হয় বলে জানায় সিরিয়ার গণমাধ্যম। বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় গভর্নর। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পালানোর সময় গ্রেফতার হয় বলেও জানান তিনি। হামলার বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। এর আগে ঘনবসতিপূর্ণ দামেস্কে 2024 সালে আল বাসার আল আসাদ সরকারের আমলে একাধিক বোমা হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত 40 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। শুক্রবার কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি শেরানি জেলা থেকে খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খানে প্রবেশের পরপরই গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বাসটিতে 36 জন যাত্রী ছিলেন, তবে পথে একটি বিকল বাসের যাত্রীদেরও এতে তোলা হয়, ফলে যাত্রী সংখ্যা বেড়ে যায়। দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসনের উদ্ধার দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে দেশটির পূর্ব উপকূলের কাছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 6.2। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 120 কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের
তোবেলা শহর থেকে প্রায় 58 কিলোমিটার পশ্চিমে। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 8 দিন পরও মিলছে মরদেহ। এখন পর্যন্ত এই দুর্যোগে 2595 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 11,000-এর বেশি মানুষ। তবে সরকারের বিরুদ্ধে হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। এদিকে ভূমিকম্পের এতদিন পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি শপিং সেন্টারের পার্কিং লটের ধ্বংসস্তূপের নিচ থেকে গিল নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সুড়ঙ্গ খুঁড়ে তার কাছে পৌঁছায় এল সালভাদোর ও চিলির উদ্ধারকারী দল। পরে 140 টন ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে নিরাপদে বের করা হয়। রেড ক্রসের কর্মকর্তারা জানান তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত 24 জুন ভোরে 39 সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। জাতিসংঘের ধারণা অনুযায়ী প্রায় 50,000 মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। আহত অন্তত 91 জন। এখনও নিখোঁজ বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে কিয়েভের এই অবস্থার জন্য মিত্রদের প্রতিশ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময় মতো না পাওয়াকেই দায়ী করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। বৃহস্পতিবার রাশিয়ার ব্যাপক হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, যে হামলায় প্রায় 500টি ড্রোন ও 70টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। টানা কয়েক ঘন্টার হামলায় হতাহত হয় বহু বেসামরিক নাগরিক, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 150 ভবন। আর নিখোঁজ বহু মানুষের খোঁজে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ক্রেমলিন জানায় রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ধারাবাহিক হামলার জবাব হিসেবে কিয়েভে এই ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। মস্কোর দাবি শুধু সামরিক বা সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা চালানো হয়েছে। এদিকে হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় প্রাণহানি বাড়ছে। রাশিয়ার মূল লক্ষ্যবস্তু কিয়েভ হলেও অন্যান্য অঞ্চলের বিভিন্ন এলাকাতেও হামলা হয়েছে। দুর্ভাগ্যবশত আমরা সব আঘাত রুখতে পারিনি। আমাদের অ্যান্টি ব্যালিস্টিক ও পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সহায়তা প্রদানের ব্যাপারে আরও নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে রুশ বাহিনীর ভয়াবহ এই হামলার পর শুক্রবার রাজধানীতে একদিনের শোক পালন করা হচ্ছে। নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন কিয়েভের মানুষ। সবার প্রত্যাশা হামলা পাল্টা হামলার বদলে আলোচনার টেবিলে সমাধান হোক 4 বছরের এই যুদ্ধের। অরিসুল ইসলাম, 71। যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি বাড়ি থেকে 16 শিশুকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তল্লাশি চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খুঁজে পায় কর্তৃপক্ষ। তদন্তকারীদের মতে 18 মাস থেকে 18 বছর বয়সী এই শিশুদের গত 4 বছর ধরে ঘরেই আটকে রাখা হয়েছিল। ওহাইও অ্যাটর্নি জেনারেল জানান, শিশুদের আটকে রেখে অমানবিক আচরণ করায় মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের বাবা মা ও দাদা দাদি এই 4 জনকে ফৌজদারি শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বুধবার আদালতে তাদের হাজির করা হয়। বর্তমানে শিশুদের অস্থায়ীভাবে রাষ্ট্রীয় হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে। কুয়েতে গৃহকর্মী হিসেবে গিয়ে মানবিক সংকট ও নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি নারীরা। গত 3 মাসে এমন 7 জনকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে বাংলাদেশ দূতাবাস। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মী পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। সাদেক রিপনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাহিদা রিন্থি। কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত 3 মাসে নির্যাতনের শিকার 7 জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে কুয়েত বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর তাদের নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমি দীর্ঘদিন যাবৎ কুয়েতে আসছিলাম, তো আমার কফিল ভালো না থাকে আমি বাংলাদেশ দূতাবাসে
আসি। তো দূতাবাসের মাধ্যমে আমি এখন দেশে যেতেছি, তারা আমারে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো এই জন্য দূতাবাসকে ধন্যবাদ। সবশেষ 1 জুলাই কুয়েত প্রশাসনের সহায়তায় আমিনা খাতুন নামে আরও এক বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করে দূতাবাস। মাত্র 5 মাস আগে জীবিকার আশায় গৃহকর্মী হিসেবে কুয়েতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। পরে প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাংলাদেশ দূতাবাস। তো পরিমাণ মারিছে, আমার এই সমস্ত শরীরে রক্ত রক্ত করে দিছে। পরে আমার বাথরুমের মধ্যে নিয়ে আটকা রাইছে। আমি পানির জ্বালায় ছটফট করতেছি, আমার একটু পানি নেই। এদিকে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে অভিবাসী নারী গৃহকর্মীদের সার্বিক নিরাপত্তা, শ্রম অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে নারী গৃহকর্মী ভিসা সত্যায়ন করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুদেশের মধ্যে কোনো বৈধ চুক্তি না থাকলেও একটি অসাধু দালাল চক্র অবৈধভাবে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী কুয়েতে পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব দালালের প্রলোভনে পড়ে অনেক নারী বিদেশে গিয়ে কাজ না পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেকের শারীরিক, মানসিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।